আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের সমর্থনে সরে দাঁড়ালেন মাহিন সরকার। ভোটের আগে ডাকসু নির্বাচনকে ঘিরে নানা সমীকরণ। পিআর সহ ভোট পেছানোর নানা দাবি তুলেছে। আবার ৩০০ আসনে প্রার্থী দিয়ে প্রচার চালাচ্ছে জামাতে দ্বিমুখী নীতির সমালোচনা বিএনপির। মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় ক্ষমা চাওয়ার আহ্বান। ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতি হবে জামাতের প্রধান লক্ষ্য, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। ভয় শঙ্কামুক্ত দেশ গঠনে জনগণকে পাশে থাকার আহ্বান। ফরিদপুর ৪ থেকে ২টি ইউনিয়ন ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ। ৩৭ আসনের সীমানা পরিবর্তন স্থির। এবং সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডালের দাম বেড়েছে সব পণ্যের, ক্ষুব্ধ সাধারণ মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ডাকসু নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন সম্মানিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে মাহিন বলেন, বাকেরের বিজয় হলে সেটা তারই বিজয় হবে। এদিকে ডাকসু নির্বাচনের আগে শেষ জুম্মা আজ, তাই বিভিন্ন হলের মসজিদকে কেন্দ্র করে প্রচারণা চালানোর কথা জানিয়েছেন প্রার্থীরা। যেখানে ছুটির দিনে নামাজ পড়তে আসা ভোটারদের কাছে নির্বাচনী ইশতেহার নিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি এখন কথা বলবো তার সাথে। মুশফিক, আর মাত্র ৩ দিন বাকি ডাকসু নির্বাচনের। এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে কেমন দেখছেন ক্যাম্পাসের পরিস্থিতি, কতটা সরগরম, এবং প্রার্থীরাই বা কতটুকু প্রচারণা চালাচ্ছেন, যারা ভোটার তারা কি বলছেন, তারা কতটুকু পার্টিসিপেট করছে? ওয়াহিবা, এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে। জুমার নামাজ শেষ হলো এখনই। এই জুমার নামাজের শেষে কিন্তু এখানে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা, বিশেষ করে ডাকসুর যারা প্যানেল ভিত্তিক যারা প্রার্থিতা করছেন বা হল সংসদ নির্বাচনে যারা প্রার্থিতা করছেন, সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হলের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে তাদের যে ইশতেহার, সেই ইশতেহার নিয়ে এসে তাদের যে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন বা নিজেদের প্রতিশ্রুতি যা আছেন সেগুলো দেওয়ার চেষ্টা করছেন এবং তারা নিজেদের পক্ষে ভোট চাইছেন। ওয়াহিব, আপনি জানেন যে 7 তারিখ থেকে কিন্তু প্রচারণা শেষ হয়ে যাবে, তার মানে আর একদিন সময় বাকি আছে ডাকসু নির্বাচনের প্রচারণা করার জন্য। তো সেই ক্ষেত্রে যারা প্রার্থী আছেন তারা কিন্তু অনেকটা মরিয়া, নিজেদের ঝুলিতে ভোটগুলো যাতে পড়ে সেই ক্ষেত্রে প্রচারণা চালানোর জন্য। ওয়াহিব, একটা কথা জানিয়ে রাখতে চাই যে সকালে মধুর ক্যান্টিনে কিন্তু আবু বাকের মজুমদার, যিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী, তাকে কিন্তু সমর্থন জানিয়েছেন সম্মানিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় আসলে তারা একসাথেই রাজপথে ছিলেন, রাজপথে কাজ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে তারা আসলে লড়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে। এর ফলে তিনি যেটা বলেছেন যে যদি
আবু বাকের মজুমদার জিএস নির্বাচিত হয় তাহলে আসলে মাহিন সরকার তিনি জিতে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি কিন্তু আসলে একত্রতা পোষণ করে মাহিন সরকার কিন্তু আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে এই ডাকসু নির্বাচন থেকে কিন্তু সরে গেছেন। তবে 25 তারিখ গত মাসের 25 তারিখ কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। একদম কাছাকাছি সময়ে এসে এইভাবে প্রার্থিতা প্রত্যাহার করা মাহিন সরকার যে প্যানেল থেকে আসলে নির্বাচন করছিলেন বা অংশগ্রহণ করছিলেন এই ডাকসু নির্বাচনে সেই প্যানেলের প্রতি কিরূপ প্রভাব ফেলবে বা কতটা বিরূপ প্রভাব ফেলবে সেটা নিয়ে কিন্তু আসলে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের মেরুকরণ শুরু হয়ে গেছে বা কথাবার্তা শুরু হয়ে গেছে, আলোচনা সমালোচনা কিন্তু চলছে। তবে মাহিন সরকার যেটা জানিয়েছেন শুধুমাত্র জুলাই চেতনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই তিনি একত্রতা পোষণ করেছেন এবং এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া শুধুমাত্র মহসিন হলে না, পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু আসলে শেষ দিকের যে প্রস্তুতি, শেষ দিকের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণা কিন্তু জমে উঠেছে এবং প্রার্থীরা ব্যস্ত নিজেদের দিকে, শিক্ষার্থী যারা আছেন, বিভিন্ন হলে যারা আছেন তাদের ভোট বা তাদের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু ব্যস্ত প্রার্থীরা। ওহিবা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচন বানচালে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে, তাই কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, দলটি ভোটে যেতে একদিকে পিআর সহ নানা দাবি সামনে আনছে, অন্যদিকে 300 আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালাচ্ছে। জামাতকে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। ফারুক বলেন, গেল 1.5 দশক বিএনপি সহ বিরোধী মতকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় মদদে দমন পীড়ন চালিয়েছে পতিত শেখ হাসিনা সরকার। নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। একদিকে পিআর না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। 300 প্রার্থী কিন্তু ডিক্লেয়ার করে মসজিদে মসজিদে শুরু করে দিছে, ঘরে ঘরে শুরু করে দিছে, বেহেশতে নিয়ে যাবো যদি দাড়িপাল্লারে ভোট দেয়। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। ভয় শঙ্কামুক্ত রাষ্ট্র গঠনে জনগণকে জামাতে ইসলামের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত শুধুমাত্র দেশের জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতি হবেই জামাতের প্রধান লক্ষ্য। হার্টে অপারেশন শেষে সুস্থ হয়ে প্রায় 1.5 মাস পর রাজধানী মণিপুর স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নিজের অপারেশন দেশে করানোর প্রসঙ্গ টেনে তিনি জামাতে আমির বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে চিকিৎসা করতে যান তাদের জন্য এটা একটা প্রতিবাদ। এ সময় তিনি আরো বলেন, আগামীতে তার দলের যারা নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবে না। দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। আমাদের প্রাইম সাবজেক্ট বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা আছে, বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদি ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয়রা। এই সময় সড়কের টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। অবরোধের কারণে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই সময় এলাকাবাসী জানান, ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রায় 4 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা। সকাল 9
9টার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামেদি বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলগি বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করে এই দুই ইউনিয়নের বাসিন্দারা আন্দোলন করেন। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়া হয়। সকালে স্থানীয়রা এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মহাসড়ক অবরোধে নেমে আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 300 সংসদীয় আসনের পুরো নির্ধারিত সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বাগেরহাট, গাজীপুর, ফরিদপুর, সাতক্ষীরা সহ 37 সংসদীয় আসনের সীমানার পরিবর্তন এনে এই গেজেট প্রকাশ করেছে ইসি। বাংলাদেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে করা আবেদনের প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ দেওয়া হয়। এর আগে ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা ও কিংয়ের বাংলাদেশের বংশোদ্ভূত বাসিন্দাদের পক্ষে ওই এলাকার পার্লামেন্ট সদস্য উইল ফরস্টার এই আবেদনটি করেন। যুক্তরাজ্য পার্লামেন্টের ওয়েবসাইট থেকে এ আবেদনের জবাবে বলা হয়েছে, বাংলাদেশের সহিংসতা, নিপীড়ন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও দমন পীড়নের ঘটনার খবর বাড়ছে। যুক্তরাজ্য সরকার যেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে সেই আহ্বান জানাতে হাউস অব কমন্সের প্রতি অনুরোধ জানানো হয় আবেদনে। এতে আরও বলা হয়, যুক্তরাজ্য সরকার যেন এই বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে জাতিসংঘকে নিয়ে একটি তদন্ত পরিচালনা করে। পর্যবেক্ষণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ মানবাধিকারের প্রসার ও সুরক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ যুক্তরাজ্য। আফগানিস্তানের পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে জরুরি মানবাধিক সহায়তা প্রেরণ করেছে বাংলাদেশ। গত 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে 2205 জন মানুষ নিহত, কয়েক হাজার আহত এবং প্রায় 8000 বাড়িঘর বিধ্বস্ত হয়। দুর্যোগ কবলিত এলাকায় আশ্রয়, খাদ্য, পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করে। আজ সকাল 8টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ পরিবহন বিমান ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 11 টনেরও বেশি এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি, গুঁড়ো দুধ, ঔষধ, কাপড়, বিছানাপত্র, মশারি ও অন্যান্য জরুরি সামগ্রী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই মানবাধিকার সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্দশা লাঘবে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে। ভবিষ্যতে যে কোনো প্রকার প্রয়োজনীয় মানবিক কার্যক্রমে সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এর আগে 2022 সালে ভূমিকম্পের পরেও বাংলাদেশ আফগানিস্তানকে মানবিক সহায়তা প্রেরণ করেছিল। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। রাজধানীর বাজারে প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম। থরে থরে সাজানো সবজি, কিন্তু সবই সাধারণ মানুষের নাগালের বাইরে। 80 থেকে 100 টাকা নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ এখনো 200 টাকা কেজি। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, মুরগি, ডিম, ডাল সবকিছুরই দাম বাড়তি। ভরা মৌসুমে 1 কেজি রূপালী ইলিশের দাম 2600 থেকে 3000 টাকা। তবে আমদানির ফলে কোনো কোনো চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে। রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। মাছের বাজারে হাত দেওয়া যাচ্ছে না, মাছ কেনার মতো সাধ্যসামর্থ্য নেই। আমাদের দেশে একসময় প্রচলিত প্রবাদ ছিল মাছে ভাতে বাঙালি। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যা দাম, তাতে মাছ তো দূরের কথা, ডাল ভাত জোটানোই কষ্টকর হয়ে উঠেছে। বাজারে এসে হতাশ ও অসহায় ক্রেতারা। বেগুন বেচতেছি 120 টাকা, বেগুন আরেকটা বেচতেছি 100 টাকা,
করলা উস্তা 100 টাকা কেজি, ঢেঁড়স 100 টাকা কেজি। স্যালারি তো আমাদের এভাবে বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো বেড়েই চলছে, তো আমাদের তো চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মাছ গোশের কথা আমি বাদই দিলাম, সবজিটা সাধারণ মানুষ কিভাবে ব্যবহার করবে? যে দিনে 500 টাকা ইনকাম করে, যদি 100 টাকা করে কেজি সবজি হয়, তাহলে সে কিভাবে শুধু সে কি সবজি কিনেই তো ভাত খেতে পারবে না? মোটা চাল এখনো 50 টাকার নিচে মিলছে না। ভালো মানের চাল কিনতে হলে গুনতে হবে কেজি প্রতি 80 থেকে 90 টাকা। সম্প্রতি আমদানি শুরু হওয়ায় কোনো কোনো চালের দাম সামান্য কমলেও বাজারে তার প্রভাব সামান্যই। নাজির চাল 80 থেকে 82 টাকা, আর মিনিকেট 78 থেকে 80, আর আটার চাল আছে 58 থেকে 60 টাকা। মাছের বাজার আরও অস্থির। রূপালী ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ভরা মৌসুমেও দাম কমার লক্ষণ নেই। দেশি মাছের বাজারও চড়া। এখন পুরো ইলিশের মৌসুম, কিন্তু ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বাড়িতে মেহমান আসছে, সেই হিসাবে একটা ইলিশ কিনবো, কিন্তু 2400 টাকা কেজি। 1.5 কেজি আলা 3000 থেকে 1 কেজি 400 গ্রাম, আবার 1 কেজি 200 গ্রাম আছে, 100 গ্রাম আছে 2600 2700 টাকা কেজি। হঠাৎ করেই বেড়ে গেছে মসুর ডালের দাম। সয়াবিন তেলের দাম এখনো 195 টাকা লিটার। মসুর ডাল প্রতি কেজিতে আপনার 15 থেকে 20 টাকা বাড়ছে। স্বস্তি নেই মুরগির দামেও। গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগি এখন 180 টাকা কেজি। দেশি 550 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা দরে। ডিমের দাম গেল সপ্তাহে কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে। মনে করেন এটা 10 টাকা কম বেশি হয় প্রতিদিন, অথবা কম কিনলে কম হয়, একটু বেশি কিনলে একটু বেশি। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম 140 থেকে 130 টাকা আসছে, এখন আবার একটু বাড়তির দিকে 135 টাকা এখন পার ডজন চলে। দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারির দাবি জানালেন বাজার করতে আসা সাধারণ মানুষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা খাগড়াছড়ি উপকেন্দ্র উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল আউশ ধানের প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির গৌরাঙ্গপাড়া এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডক্টর মাহবুবুল আলম তরফদার ও খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিগান গুপ্ত সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিনা ধান 19 এবং বিনা ধান 21 চাল সরু এবং ভাত খেতে সুস্বাদু হওয়ায় কৃষকরা বিনা ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন বলে জানান অনুষ্ঠানের আয়োজকরা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিরাজগঞ্জের যমুনা ইকো শিশু পার্কে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যমুনা সেতুর উত্তর পশ্চিমে যমুনা নদীর ভাঙ্গন রোধে নির্মিত ক্রস বার 3 এলাকায় এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম। তিনি জানান, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিনোদনের আধুনিক মানের শিশু পার্ক হবে এটি। ইতিমধ্যেই পার্ক নির্মাণে 14 কোটি টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে শীঘ্রই পার্ক নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম। এখন আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে অস্ত্রবিরতির পরে শান্তি রক্ষায় বিশ্বের 26টি দেশ ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, ইউক্রেনে অস্ত্রবিরতির পরদিনই দেশটিতে স্থল, নৌ ও আকাশপথে সেনা পাঠাতে 26টি পশ্চিমা মিত্রদেশ আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, বৃহস্পতিবার 35 দেশের অংশগ্রহণে আয়োজিত এক বৈঠক শেষে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন এ ঘোষণা দেন। এ বৈঠককে বলা হচ্ছে কোয়ালিশন অফ দ্য উইলিং। ম্যাক্রন জানান, এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে। এখন খেলার খবর।
নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে কাল কাঠমান্ডুতে মাঠে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচ খেলতে বুধবার সেখানে পৌঁছায় হাভিয়ার ক্যাবেরার দল। 9 সেপ্টেম্বর শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সামিদ আর হামজা দেওয়ান চৌধুরীকে। তবে বাংলাদেশের কোচ বলেন, এই দুজন না থাকায় তাদের জায়গায় যারা সুযোগ পাবেন তারা বেশি সময় খেলার সুযোগ পাবেন। নিজেদের প্রমাণের সুযোগ বাকিদের জন্য। নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় নেই বছর তিনেকের বেশি সময় ধরে। এবার সেই বাধা পার হতে চায় লাল সবুজ দলের প্রতিনিধিরা। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের সমর্থনে সরে দাঁড়ালেন মাহিন সরকার। ভোটের আগে ডাকসু নির্বাচনকে ঘিরে নানা সমীকরণ। পিআর সহ ভোট পেছানোর নানা দাবি তুলেছে। আবার 300 আসনে প্রার্থী দিয়ে প্রচার চালাচ্ছে। জামাতের দ্বিমুখী নীতির সমালোচনা বিএনপির। মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় ক্ষমা চাওয়ার আহ্বান। ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতি হবে জামাতের প্রধান লক্ষ্য। মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। ভয় সংকটমুক্ত দেশ গঠনে জনগণকে পাশে থাকার আহ্বান। ফরিদপুর 4 থেকে 2টি ইউনিয়ন ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ। 37 আসনের সীমানা পরিবর্তন। এবং সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডাল দাম বেড়েছে সব পণ্যের। ক্ষুব্ধ সাধারণ মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।